আজকে আমরা শুরু করছি নবম শ্রেণীর শব্দ ও পদ এই অধ্যায়ের একদম শেষ অংশ ক্রিয়াপদ। প্রথমে আমরা দেখে নিই ক্রিয়াপদ কাকে বলে। বাক্যের অন্তর্গত যে পদে কোনো কালের কোনো প্রকারের ক্রিয়া ব্যাপারের সংগঠন বোঝায় এবং বাক্যের উদ্দেশ্য পদের সহিত যাহার রূপের সঙ্গতি থাকে তাহাকে ক্রিয়াপদ বলে। তার মানে বাক্যের অন্তর্গত পদেতে কালটা বোঝাবে। কাল মানে হচ্ছে সময়, ও কোনো প্রকারের ক্রিয়া ব্যাপারের সংগঠন বোঝায়, কোন সময়ে হচ্ছে সেই ব্যাপারটা থাকবে। আর বাক্যের উদ্দেশ্য পদের সঙ্গে একটা রূপের সঙ্গতি থাকবে, সেটাই হচ্ছে ক্রিয়াপদ। যে পদটা কাল বা সময়ের সঙ্গে সঙ্গে তার রূপের পরিবর্তন করবে এবং উদ্দেশ্য পদের সঙ্গে সঙ্গতি রেখে চলবে, সেই পদটাই হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের প্রকারভেদ কি আছে? ক্রিয়া যেহেতু নানা প্রকার, তাই ক্রিয়ার পদটাও আমরা পরিবর্তিত হতে দেখব। ক্রিয়া কত রকম? মৌলিক ক্রিয়া, সাধিত ধাতুজ ক্রিয়া, যেটার মধ্যে পড়ছে প্রযোজক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া। 3 নম্বর হচ্ছে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। 4 নম্বর হচ্ছে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া। 5 নম্বর হলো অকর্মক ও সকর্মক ক্রিয়া। আর 6 নম্বর হচ্ছে কর্মবাচ্যের ক্রিয়া। 7 নম্বর হলো দ্বিকর্মক ক্রিয়া। 8 নম্বর হচ্ছে পঙ্গু ক্রিয়া। এই 8 রকম ভাবে আমরা ক্রিয়াকে পাবো। আমরা এর পরবর্তীকালে যখন ক্লাস 10-এ কারক পড়ব, তখন কিন্তু আমাদের এই ক্রিয়া অংশটা কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ভালো করে আগে ক্রিয়া অংশটা শিখে নিলে আমাদের সেটা পরবর্তীতে সাহায্য করবে। প্রথমে আসি মৌলিক ক্রিয়া। মৌলিক ক্রিয়া, এই যে ক্রিয়ার প্রকারভেদ, আমরা 8 রকম ক্রিয়া পেয়েছি, তার প্রথমটা মৌলিক ক্রিয়া। সিদ্ধ বা মৌলিক ধাতুর উত্তর মানে হচ্ছে পরে, সিদ্ধ বা মৌলিক ধাতুর পরে ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গঠিত হয় তা হলো মৌলিক ক্রিয়া। যেমন বুঝ যুক্ত ই বুঝি, বাঁচার জন্যে বিরুদ্ধ শক্তির সঙ্গে আমরা জুঝি। তাহলে যুঝ যুক্ত ই জুঝি, বাঁচার জন্যে বিরুদ্ধ শক্তির সঙ্গে আমরা জুঝি। জুঝি হচ্ছে মৌলিক ক্রিয়া। 2 হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া। সাধিত ধাতুর আর এক নাম বহুদল ধাতু। যেমন ড্যা, এর মাথায় রুট মানে এর হচ্ছে মূল, তার সঙ্গে খা, প তার সঙ্গে রা, পটার মাথায় রুট ওভার চিহ্ন আছে, চ এর মাথায় রুট আছে, তার সঙ্গে লা, হা এর মাথায় রুট আছে, তার সঙ্গে তা, ইত্যাদি। এগুলি প্রতিটি দুদল বা বহুদল বিশিষ্ট, একের বেশি দল, সেই জন্য এটা বহুদল বিশিষ্ট। দেখ, দেখ যুক্ত আ, দেখা। এই দেখ যুক্ত আ, কর যুক্ত আ করা, পর যুক্ত আ পরা, চল যুক্ত আ চলা ইত্যাদি ধাতুর সঙ্গে প্রত্যয় নিষ্পন্ন সাধিত ধাতু। ইত্যাদি ধাতুর সঙ্গে দেখা যাচ্ছে কি প্রত্যয় নিষ্পন্ন সাধিত ধাতু রয়েছে। এবার চলে আসছি 2 নম্বর যে চেহারা আমরা পাই, হাতা, হাত যুক্ত আ হাতা, বিষ যুক্ত আ বিষা। এই হাত বিষ এগুলো হচ্ছে শব্দ, আ প্রত্যয় যোগে হয়েছে হাতা বিষা। এগুলি শব্দের সঙ্গে প্রত্যয় নিষ্পন্ন সাধিত ধাতু। এবার চলে আসছি ধাত্ববয়ব যোগে ধাতু নিষ্পন্ন হয়। নতুন ধাতু সৃষ্টিকারী প্রত্যয় তা ধাতু বা শব্দ যারই সঙ্গে যুক্ত হোক না কেন
তাকে ধাত্ববয়ব প্রত্যয় বলা হয়। ধাত্ববয়ব যোগে ধাতু নিষ্পন্ন হবে। যেমন কর যুক্ত আ, এখানে হচ্ছে ধাত্ববয়ব প্রত্যয় করা। হাত যুক্ত আ, হাতা। এর পরের অংশ চলে আসছি সাধিত ধাতুর শ্রেণী বিভাগ। আমরা যে দ্বিতীয় যে প্রকারভেদ পড়লাম, মৌলিক ক্রিয়ার পর সাধিত ধাতুজ ক্রিয়া, সেই সাধিত ধাতুজ ক্রিয়ার সাধিত যে ধাতু সেটা 3 রকম। এই জায়গাটাও কাজে লাগে। প্রযোজক ধাতু, এটা জানার প্রয়োজন আছে। তোমরা এর পরেও যখন পড়বে তখন এগুলো কাজে লাগবে। প্রযোজক ধাতু মানে মাধ্যমিকে গিয়ে এই অংশগুলো কিন্তু লাগবে, ক্রিয়া পাঠটা খুবই লাগে। প্রযোজক ধাতু, নাম ধাতু, ধন্যাত্মক ধাতু। প্রথমে আসছে প্রযোজক ধাতু আলোচনা। তার জন্য প্রথমেই বলেছি যে প্রযোজক ক্রিয়া, প্রেরণা বা প্রবর্তনা অর্থে প্রযোজক ধাতু ব্যবহৃত হয়। যেমন দেখ যুক্ত আ, দেখা। শুন যুক্ত আ, শোনা। নাচ যুক্ত আ, নাচা। মা চাঁদ দেখে, মা কর্তা, নিজে দেখছে মা। কিন্তু মা শিশুকে চাঁদ দেখায়, দেখা যুক্ত, এখানে দেখা তার সঙ্গে আয়, দেখায়, উন্তস্তটা জুড়েছে। মায়ের প্রেরণায় শিশু চাঁদটা দেখছে, মানে মা দেখাচ্ছে আর শিশু দেখছে। দেখা এখানে প্রযোজক ধাতু। কাজে কর্তা ছাড়া অন্যের প্রযোজনায় বা প্রেরণায় মৌলিক ধাতুর উত্তর আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে প্রযোজক ধাতু বলে। এই যে দেখা, দেখায়, তাহলে আগে দেখা, এই দেখাটা হচ্ছে প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু হয়। মৌলিক ধাতু তার সঙ্গে প্রত্যয় যোগ করা হচ্ছে, তবে কিন্তু প্রযোজক ধাতু হয়। প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া গঠিত হয়। যেমন সে আমাকে পাহাড় দেখায়। এখানে দেখ মৌলিক ধাতু, আ প্রত্যয়, উন্তস্ত ক্রিয়া বিভক্তি নিয়ে দেখায় শব্দটা তৈরি হচ্ছে। এরপর চলে আসছি নাম ধাতুজ ক্রিয়া। নাম ধাতুজ ক্রিয়া কি? নামপদ বা বিশেষ্য ও বিশেষণ পদের উত্তর, মানে পরে, নামপদ বা বিশেষ্য বিশেষণ পদের পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু নিষ্পন্ন হয় তাকে নাম ধাতু বলে। এই যে হাত, এটা হচ্ছে বিশেষ্য, তার সঙ্গে আ প্রত্যয় জুড়েছে, হাতা হয়েছে। তারপরে আসছে ঘন। ঘন হচ্ছে বিশেষণ, এর সঙ্গে আ জুড়েছে, ঘনা। রাং হচ্ছে বিশেষণ, তার সঙ্গে আ প্রত্যয় জুড়েছে, নিয়ে রাঙা। এরপরে চলে আসছি পরের অংশে। হাতা যুক্ত ইয়াছে, হাতাইয়াছে। প্রয়োগ আমার ঘড়িটি কে হাতাইয়াছে, মানে কেড়ে নিয়েছে। নাম ধাতুর উত্তর, মানে নাম ধাতুর পরে ক্রিয়া বিভক্তি যোগে নাম ধাতুজ ক্রিয়া গঠিত হয়। নাম ধাতুর উত্তর মানে নাম ধাতুর পরে ক্রিয়া বিভক্তি যোগে নাম ধাতুজ ক্রিয়া গঠিত হয়। বাংলা কবিতায় তৎসম শব্দজাত নাম ধাতুর প্রচুর ব্যবহার দেখা যায়। উত্তরিলা, নীরবিলা, পবিত্রিলা, এইরকম। এরপরে চলে আসছি ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া। অনুকার শব্দ ধাতু রূপে ব্যবহৃত হয়। অনুকার শব্দ। হাঁক, প্রয়োগ কারা যেন জোর গলায় হাঁকছে। ফুঁস, ছেলেটা সকাল থেকে রাগে ফুঁসছে।
অনুকার শব্দ বা ধন্যাত্মক শব্দ ধাতুরূপে ব্যবহৃত হলে ধন্যাত্মক ধাতু হয়। অনুকার শব্দ বা ধন্যাত্মক শব্দ যদি ধাতুরূপে ব্যবহৃত হয় তাহলে ধন্যাত্মক ধাতু হয়। এবার চলে আসছি 3 নম্বর প্রকারভেদে। আমরা 8টা প্রকারভেদ পড়ব। এবার 3 নম্বর প্রকারভেদ, বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। নামপদ মানে বিশেষ্য বিশেষণ, নামপদ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে কর, হ, মার, পা, কাট, দে, খা ইত্যাদি ধাতুর সংযোগে নিষ্পন্ন ধাতু। যেমন কর ধাতু যোগে বহাল কর, বরখাস্ত কর, দর্শন কর, এইরকম। এরকম হ ধাতু যোগে আছে, তারপরে মার ধাতু যোগে, পা ধাতু যোগে, কাট ধাতু যোগে, দে ধাতু যোগে, খা ধাতু যোগে রয়েছে। নামপদ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে কর, হ, পা, দে, খা, মার, কাট ইত্যাদি ধাতুর সংযোগে যে ধাতু নিষ্পন্ন হয় তাকে বহুপদ বা সংযোগমূলক ধাতু বলা হয়। বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া, বরখাস্ত করিলেন, কর যুক্ত ইলেন। সংযোগমূলক ধাতুর উত্তর মানে সংযোগমূলক ধাতুর পরে ক্রিয়া বিভক্তি যোগে নিষ্পন্ন ক্রিয়া একটি মাত্র অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। এরপরে সংযোগমূলক ক্রিয়া সাধারণত দ্বিপদ হয়। দ্বিপদ মানে দুটো পদ। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখলেই বোঝা যাবে যে দুটো করে পদ গেছে। ডুব দে, জীব কাটলো, বধ কর, এরকম দুটো দুটো করে, তাই দ্বিপদ। ক্ষেত্র বিশেষে ত্রিপদও হয়, মানে 3টে। সাবধান, পকেট মার হবে, পকেট মার হবে, 3টে পদ। 4 পদও হতে পারে, পকেট মার হতেও পারে, পকেট মার হতেও পারে, 4টে পদ বিশিষ্ট সংযোগমূলক ক্রিয়া, কিন্তু সাধারণত দুটো পদ বিশিষ্ট হয়। বহুপদ বা সংযোগমূলক ধাতু নিষ্পন্ন ক্রিয়া 2 শ্রেণীর, একটা যুক্ত ক্রিয়া, একটা যৌগিক ক্রিয়া। যুক্ত ক্রিয়া কাকে বলে? যুক্ত ক্রিয়া বলছে দেখো, যে ধাতুর প্রথম অংশ বিশেষ্য বা বিশেষণ এবং পরের অংশ কর, হ, পা, দে, খা ইত্যাদি ধাতু, এরকম সংযোগমূলক ধাতুকে বলা হয় যুক্ত ধাতু। যেমন সেলাম করা, কর যুক্ত আ, করা। ধাতুর উত্তর আ ক্রিয়া বিশিষ্ট যুক্ত হয়েছে, ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে। ধাতুর উত্তর মানে ধাতুর পরে আ, এই ক্রিয়া বিভক্তিটা যুক্ত হয়েছে। প্রয়োগ, রহিম ঘরে ঢুকে সাহেবকে সেলাম করলো। এবার দেখা যাক, যুক্ত ধাতুর উত্তর ক্রিয়া বিভক্তি করে যুক্ত ক্রিয়া সম্পন্ন, যুক্ত ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে। যুক্ত ধাতুর উত্তর মানে যুক্ত ধাতুর পরে ক্রিয়া বিভক্তি জুড়ছে, ক্রিয়া বিভক্তি জুড়ে তবে যুক্ত ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে। এবার আসছে যৌগিক ক্রিয়া, বসিয়া পর, দুটো, বসিয়া আবার পর, বসিয়া পর। আমরা এরকম বলে থাকি বসে পড়ো, হ্যাঁ, বসিয়া পর, বসে পড়ো। তো ধাতুর প্রথম অংশে অসমাপিকা ক্রিয়া ও দ্বিতীয় অংশে ওঠ, পর, বস, আস, চল, থাক ইত্যাদি ধাতু, এরকম ধাতুকে বলা হয় যৌগিক ধাতু। ছেলেটি বই পড়িতে লাগিল, পড়িতে লাগিল। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশক ক্রিয়াপদ গঠন করলে তাকে যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া বলে। আরেকবার দেখে নাও, অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশক ক্রিয়াপদ গঠন করলে তাকে যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া বলেন। মিশ্র ক্রিয়া কি এইখানে রয়েছে। এরপরে চলে আসছি এই অংশে। অসমাপিকা ও সমাপিকা
দুই ক্রিয়া মিশে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করা চায়। উভয়ে পৃথক পৃথক অর্থ প্রকাশ করলে যৌগিক ক্রিয়া হয়। যেমন চোখের জলে একেবারে ঝাপসা একাকার হইয়া গেল, এইটা কিন্তু যৌগিক ক্রিয়া। এখানে আবার তুলিয়া লইয়া বসিয়া গেল, এতে তুলিয়া লইয়া যৌগিক ক্রিয়া, যদিও দুটি অসমাপিকা ক্রিয়া, তুলিয়া লইয়া এবং বসিয়া গেল যৌগিক ক্রিয়া। তবে যদি এরকম হয় তুলিয়া মাথায় লইয়া বসিয়া কিছু সময় পরে গেল, তাহলে কোনোটি যৌগিক ক্রিয়া নয়, কারণ অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার মাঝে অন্য পদ বসে ওদের যুগ্ম অবস্থান ভেঙে আলাদা করে দিয়েছে। মানে যুগ্ম অবস্থান থাকলে পরে আমরা তখন যৌগিক ক্রিয়া বলবো, আর যুগ্ম অবস্থান যদি না থাকে, পাশাপাশি যদি না থাকে, কোনো সব পদ বসে গিয়ে যদি ওদের আলাদা করে দেয়, তাহলে পরে তখন যৌগিক ক্রিয়া থাকবে না। এরপর সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া কি, 4 নম্বর প্রকারভেদে চলে এলাম। আমরা 8টা প্রকারভেদ পেয়েছি, এটা 4 নম্বর প্রকারভেদ ক্রিয়ার। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া, এটা বহু ছোট থেকে তোমরা পড়ে এসেছো এবং জানো, শুধু একটু বলে দিলেই আলোচনা বুঝতে পারবে। যে ক্রিয়া ব্যবহার করলে বাক্যের গঠন ও অর্থ পূর্ণতা লাভ করে, আর কিছু বলার আকাঙ্ক্ষা থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। এটা বিশদে পড়ানোর মতন আর কিছু নেই, তোমরা জানো। অসমাপিকা ক্রিয়া কি, যে ক্রিয়া ব্যবহার করলে বাক্যের গঠন ও অর্থ পূর্ণতা লাভ করে না, আরও কিছু বলার আকাঙ্ক্ষা থেকে যায়, তাছাড়া অর্থের পূর্ণতার জন্য সমাপিকা ক্রিয়ার প্রয়োজন থাকে, সেরকম ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া বলে। বাংলায় সাধুরূপের অসমাপিকা ক্রিয়ার 4 রকমের প্রত্যয় আছে। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সাধুরূপে 4 রকমের প্রত্যয় আছে। আ অন্ত মানে শেষে থাকবে, ইয়া অন্ত মানে ইয়া শেষে থাকবে, ইতে অন্ত মানে ইতে শেষে থাকবে, আর ইলে অন্ত ইলে শেষে থাকবে। এরকম কিছু উদাহরণ দিয়ে দিয়েছে। আ প্রত্যয় নিষ্পন্ন অসমাপিকা ক্রিয়া, বলযুক্ত আ বলা। ইয়া প্রত্যয় নিষ্পন্ন অসমাপিকা ক্রিয়া, আস যুক্ত ইয়া আসিয়া। তারপরে ইতে প্রত্যয় নিষ্পন্ন অসমাপিকা ক্রিয়া, বস যুক্ত ইতে বসিতে। ইলে প্রত্যয় নিষ্পন্ন অসমাপিকা ক্রিয়া, বল যুক্ত ইলে বলিলে। এরপরে চলিত রূপ, চলিত বাংলায় ইয়া ইতে ইলে প্রত্যয়ের ক্ষেত্রে যথাক্রমে এ তে লে হয়। কিরকম তার চেহারাটা, এ প্রত্যয় নিষ্পন্ন অসমাপিকা ক্রিয়া, বস যুক্ত এ বসে। তে প্রত্যয় নিষ্পন্ন অসমাপিকা ক্রিয়া, আস যুক্ত তে আসতে। তারপরে লে প্রত্যয় নিষ্পন্ন অসমাপিকা ক্রিয়া, বল যুক্ত লে বললে। ক্রিয়ার কাল ও কর্তার পুরুষ অনুযায়ী সমাপিকা ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। অসমাপিকা ক্রিয়ার রূপের কোনো রকম পরিবর্তন হয় না, ক্রিয়ার কাল অনুযায়ী। কিরকম পরিবর্তন হচ্ছে দেখা যাক। সূর্য লাল হয়ে ওঠে, এটা বর্তমান কাল। এই যে বললো ক্রিয়ার কাল ও কর্তার পুরুষ অনুযায়ী সমাপিকা ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, এটা আমরা দেখব। অসমাপিকা ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না, কিভাবে সেটা দেখাচ্ছে। ক্রিয়ার কাল অনুযায়ী সূর্য লাল হয়ে ওঠে, এটা বর্তমান। সূর্য লাল হয়ে উঠেছিল, এটা অতীত। সূর্য লাল হয়ে উঠবে, এটা ভবিষ্যৎ। এবার চলে আসছে কর্তার পুরুষ অনুযায়ী। সে এসে লিখবে, প্রথম পুরুষে আছে। ক্রিয়ার চেহারা দেখো। আপনি এসে লিখবেন, মধ্যম পুরুষে আছে। ক্রিয়ার চেহারা দেখো। আমি এসে লিখব, উত্তম পুরুষে আছে। ক্রিয়ার চেহারা দেখো। এই কথাটাই বলা হয়েছে। এবার চলে আসছি অসমাপিকা ক্রিয়ার দ্বিত্ব প্রয়োগ বৈচিত্র্য লক্ষণীয়। কি আছে দ্বিত্ব প্রয়োগ? ইয়া প্রত্যয় যোগে দুবার করে ব্যবহার, কাঁদিয়া কাঁদিয়া চলিল কানায়। তারপর এ প্রত্যয় যোগে সে
হেসে হেসে কথা বলতে লাগলো। ইতে প্রত্যয় যোগে, ভজিতে ভজিতে কৃষ্ণ যদি কৃপা করে। আর তে প্রত্যয় যোগে, বলতে বলতে এসে পড়লেন বাবু মশাই। এবার আসছে অসমাপিকা ক্রিয়া বিভক্তি। বাংলায় অসমাপিকা ক্রিয়া বিভক্তি ইয়া থেকে ইয়ে, এ, আবার 2 নম্বর ইতে তে সাধুচলিত আছে, 3 নম্বর ইলে লে সাধুচলিত আছে। এই রূপগুলো দেখতে পাওয়া যায়। নেক্সট, সমাপিকা অসমাপিকা ক্রিয়ার পার্থক্য। একটা করলেই হবে, যেটা তোমাদের কাছে সুবিধে মনে হবে সেটাই করবে। আমি প্রথমটাই দাগ দিয়ে রেখেছি, সমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যের গঠন ও অর্থ পূর্ণতা পায়, আর অসমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যের গঠন ও অর্থ পূর্ণতা পায় না। এই একটা করা থাকলেই হবে। অকর্মক ও সকর্মক ক্রিয়া 5 নম্বর প্রকারভেদে চলে এলাম। ক্রিয়ার আমরা 8টা প্রকারভেদ পড়ে এসেছি, এটা 5 নম্বর প্রকারভেদ, অকর্মক ও সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, ছেলেটি হাসছে, মেয়েটি নাচছে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। এই ক্রিয়াগুলির কর্ম নেই, তাই অকর্মক। তাহলে যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যাওয়া, বসা, দৌড়ানো, কাঁদা ইত্যাদি অকর্মক ক্রিয়া। এখানে যে উদাহরণগুলো দিয়েছে। কখনো কখনো উপসর্গ যোগে অকর্মক ধাতুকে সকর্মক করা যায়। উপসর্গ তোমরা পড়েছ, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, এগুলো তোমাদের পড়তে হয়েছে। ভূ, এখানে মানে হ ধাতু হচ্ছে অকর্মক, কিন্তু অনু, ভূযুক্ত অপ সমান অনুভব, উপসর্গ যোগ হলো অনু, তখন সকর্মক হয়ে গেল। প্রয়োগ, তুমি কি আমার ব্যথা অনুভব করতে পারো। এই সমধাতুজ কর্মে অকর্মক ক্রিয়া সকর্মক হয়। অকর্মক ধাতু থেকে নিষ্পন্ন বিশেষ্য পদ ওই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়াপদের কর্মরূপে ব্যবহৃত হয়। সমধাতুজ কর্মে অকর্মক ক্রিয়াটা সকর্মক হয়ে যাবে, আর অকর্মক ধাতু থেকে নিষ্পন্ন বিশেষ্য পদ সেই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়াপদের কর্মরূপে ব্যবহৃত হবে। এখানে দেখো, কাঁদ ধাতু থেকে কাঁদা বা কান্না কর্মরূপে প্রযুক্ত, একে বলা হয় সমধাতুজ কর্মের ক্রিয়া। এই যে কাঁদ, কান্না, যদি এইটা ধরে নিই, ছেলেটি কি কান্নায় কাঁদছিল, কান্না কাঁদছিল, কি কান্নায় না কাঁদছিল, ছেলেটি কি কান্নায় না কাঁদছিল, কান্না কাঁদিল, কাঁদছিল না কাঁদিল, ছেলেটি কি কান্নায় না কাঁদিল। তাহলে কান্না আর কাঁদিল এটা একই জায়গা থেকে আসছে, একই যে ধাতু সেই কাঁদ ধাতু থেকেই আসছে কান্না আর কাঁদিল। এবারে চলে আসছি সকর্মক ক্রিয়াতে। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলা হয়। যেমন, যিনি সহেন তিনি রহেন। এই সকর্মক ক্রিয়ার আবার দুটো ভাগ আছে, দুরকম হতে পারে। কি কি? এক কর্মক, আরেকটা হলো দ্বিকর্মক। যে ক্রিয়ার একটি কর্ম থাকে তা এক কর্মক, যেমন বাঙালিরা ভাত খায়। আর যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তা দ্বিকর্মক। যেমন ওপরে দৃষ্টান্তে, মাস্টার মহাশয় আমাদিগকে গল্প বলিলেন। এতে বলিলেন ক্রিয়ার আমাদিগকে ও গল্প দুটি কর্ম আছে। একটা হচ্ছে আমাদিগকে, কাদের গল্প বললেন? আমাদিগকে। কি গল্প, কি বললেন? না গল্প বললেন, তাই দুটো কর্ম, আমাদিগকে একটা কর্ম, গল্প একটা কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মটি হচ্ছে মুখ্য কর্ম, আর প্রাণীবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম। তাহলে পরে গল্প, সেটা হচ্ছে বস্তুবাচক।
তাহলে সেটা মুখ্য কর্ম। আর আমাদিগকে এটা হচ্ছে প্রাণীবাচক, তাই এটা গৌণ কর্ম। এবারে অকর্মক ক্রিয়া আর সকর্মক ক্রিয়ার একটা পার্থক্য করে রাখবে। যে ক্রিয়ার কর্ম থাকে না তা অকর্মক, যেমন লোকটি ভয়ে কাঁপিতেছে। আর যে ক্রিয়ার কর্ম থাকে তা সকর্মক, যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখিয়াছেন। এটা একটু করে রাখবে। কর্মবাচ্যের ক্রিয়া মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করলে কর্মবাচ্যের ধাতু হয়, তার সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলে কর্মবাচ্যের ক্রিয়া হয়। 7 নম্বর দ্বিকর্মক ক্রিয়া, এটা আমরা 7 নম্বর প্রকারভেদে চলে এলাম। 6 নম্বর প্রকারভেদ হচ্ছে কর্মবাচ্যের ক্রিয়া গেল, 7 নম্বর হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, সেটা সকর্মক ক্রিয়ার আলোচনা অংশটাই এখানে দ্রষ্টব্য, ওইটাই দ্বিকর্মক ক্রিয়ার মতন। 8 নম্বর এবং সর্বশেষ ক্রিয়া যেটা পঙ্গু ক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট, এটা জেনে রাখা খুব দরকার। সকল কালের ও সকল ভাবের রূপ হয় না এমন ধাতুর উত্তর, মানে এমন ধাতুর পরে ধাতু বিভক্তি যোগে গঠিত ক্রিয়া পঙ্গু ক্রিয়া। যেমন আছ ধাতু থেকে গঠিত ক্রিয়ার সকল কালের ও সকল ভাবের রূপ হয় না। বর্তমান কালে আছি, আছো, আছে। অতীতকালে ছিল, ছিলে, ছিলাম, কিন্তু ভবিষ্যৎকালে রূপ হয়ই না। সেই জন্য থাক ধাতুর সাহায্য নিতে হয়। অন্য আরেকটা ধাতুতে চলে গেল, থাকবো, থাকবে। মানে ধরো আমি ভালো ছিলাম, আবার যদি বলি আমি ভালো আছি, তারপরে চলে যেতে হচ্ছে আমি ভালো থাকবো। কাজে আজ ধাতু নিষ্পন্ন ক্রিয়া হচ্ছে পঙ্গু ক্রিয়া, কারণ সেখান থেকে সবগুলো আসছে না, সব রূপগুলো। তাহলে পরে আমরা এর সঙ্গেই রিলেটেড যেটা আমাদের ক্রিয়ার প্রকারভেদগুলো আলোচনা হয়ে গেল, তার সঙ্গে জুড়ে রয়েছে কে না ক্রিয়ার কাল, সম্পূর্ণ একটা আলাদা বিষয়। এবং এই পুরোটাই তোমরা পড়েছো, সবটাই চেনা, খুব ছোট করে পড়ে নাও। তবু ক্রিয়ার যে বিভক্তি ধর্ম থেকে ক্রিয়ার ঘটনার সময়ের বোধ জন্মায় তাকে ক্রিয়ার কাল বলে, মানে কোন সময়ে ক্রিয়া বা কাজটা সম্পন্ন হচ্ছে। এই ক্রিয়ার কাল 3 প্রকার, বহুদিন ধরে পড়ে আসছো, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এবারে দেখতে হবে ক্রিয়ার প্রকার। 3টি কালের প্রতিটিকে কার্য সংগঠনের সূক্ষ্মতার বিচারে আবার কয়েকটি ভাগে ভাগ করেছে, যেটা তোমরা ইংলিশেও পড়ো এবং বাংলাতেও পড়ে এসেছো। আরেকবার করে রিভিশন দিয়ে নাও। বর্তমান কাল, একে ভাগ করেছে সাধারণ বা নিত্য বর্তমান, 2 ঘটমান বর্তমান, 3 পুরাঘটিত বর্তমান, 4 বর্তমান অনুজ্ঞা। বর্তমান কালের ভাগ হয়ে গেল। এবার আসছে অতীতকাল, সাধারণ বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। তারপরে আসছে ভবিষ্যৎকাল, সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনুজ্ঞা। এবার দেখো, সাধারণত স্বভাবত সর্বকালে বা নিত্যকালে সংগঠিত হয় এমন ক্রিয়া ব্যাপারের কালকে সাধারণ বা নিত্য বর্তমান বা অভ্যাসগত বর্তমান বলে। এবার একটা উদাহরণ দেখো, নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হন। কখনো কখনো কোনো অতীত ঘটনা অথবা কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনায় অতীতকালের ক্রিয়ার রূপের পরিবর্তে সাধারণ বর্তমানকালের রূপ ব্যবহার করা হয়, একে ঐতিহাসিক বর্তমান বলে। যে কাজটি এখনো সংগঠিত হচ্ছে সেই কালকে ঘটমান বর্তমান বলে। আর যে কাজ সবে শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান আছে, এরকম ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান বলে। তাহলে এই চেহারাগুলো হয়ে গেল। আর শেষেরটা, বর্তমানকালের একদম শেষ ভাগটা, বর্তমানকালে অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝাতে ক্রিয়ার বর্তমান অনুজ্ঞা হয়। তাহলে বর্তমানকালের ভাগগুলো আলোচনা হয়ে গেল। নেক্সট হচ্ছে অতীতকাল। অতীতে যে কাজ শেষ হয়েছে তার ক্রিয়ার কালকে সাধারণ বা নিত্য অতীত বলে। ঘটমান অতীত কাকে বলে না, অতীতে যে কাজ হচ্ছিল আর তার ক্রিয়ার কালকে ঘটমান অতীত বলে। আর পুরাঘটিত অতীত না, অতীতে যে কাজ শেষ হয়েছে অথবা বাক্যে বর্ণিত
দুটি অতীত কাজের মধ্যে যে কাজটি পূর্বে শেষ হয়েছে তার ক্রিয়ার কালকে পুরাঘটিত অতীত বলে। আর সবশেষ নিত্যবৃত্ত অতীত কাকে বলে? না, অতীতে কোনো কাজ নিয়মিত বা কিছুকাল ধরে ঘটতো এরকম বোঝাতে ক্রিয়ার নিত্যবৃত্ত অতীতকালের রূপ প্রয়োগ করতে হয়। নেক্সট চলে আসছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে বলছে কি, সেই ভাগগুলো আরেকবার দেখে নিই আমরা, যেটা আমরা জানি তবু একটু পড়ে নেওয়া দরকার। সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, না যে কাজ ভবিষ্যতে হবে বোঝায় তার ক্রিয়ার কালকে সাধারণ বা নিত্য ভবিষ্যৎ বলে। ঘটমান ভবিষ্যৎ, সেটা কি? যে কাজ ভবিষ্যতে হতে থাকবে আর তার ক্রিয়ার কালকে ঘটমান ভবিষ্যৎ বলে। পুরাঘটিত ভবিষ্যৎ কি? না যে ক্রিয়ার কাল রূপে ভবিষ্যতের কিন্তু কাজটি অতীতের এবং এতে সন্দেহের ভাব বর্তমান, তাকে পুরাঘটিত ভবিষ্যৎ বা সম্ভাব্য বা সন্দেহ অতীত বলে, সন্দেহাতীত বলে। আর ভবিষ্যৎ অনুজ্ঞা কি? ভবিষ্যতে আদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি ক্রিয়া সংগঠিত হবে এরকম বোঝালে তার ক্রিয়ার কালকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। এই কাল ছাড়া আছে ভাব, ক্রিয়ার ভাব। বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদে কর্তার বিশেষ অবস্থা অথবা কর্তৃ সম্বন্ধীয় কোনো ক্রিয়া বোঝায়। এই ক্রিয়ার ভাব যাতে সূচিত হয় তাকে বলা যেতে পারে ক্রিয়ার ভাব। বাংলা ক্রিয়াপদের ভাব হচ্ছে দুরকম, একটা হচ্ছে নির্দেশক ভাব, একটা হচ্ছে অনুজ্ঞা ভাব। তাছাড়া সংযোজক ভাবও আছে, যেটা এখানে আলোচনার বিষয় নয়। নির্দেশক ভাব প্রথমটা কিরকম? পাখি ওড়ে, ওড়ে ক্রিয়াপদটি পাখির ওড়া কাজ বা ওই তথ্যকে সাধারণভাবে নির্দেশ করছে। তাহলে যে ক্রিয়াপদ সাধারণভাবে কার্য সংগঠনের তথ্যাদি প্রকাশ করে তাকে ক্রিয়ার নির্দেশক ভাব বলে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের ক্রিয়ারূপে ব্যবহার হয় নির্দেশক ভাবে। আর আসছে অনুজ্ঞা ভাব, মানে দ্বিতীয় প্রকারভেদ, ভাবের যে দ্বিতীয় প্রকারভেদ। যে ক্রিয়াপদ অনুজ্ঞা বা আদেশের ভাব প্রকাশ করে তাকে ক্রিয়ার অনুজ্ঞা বলে। এখানে আসবে না। এবার আসছে এইটার আবার এই অনুজ্ঞা ভাব প্রকাশের জন্য কেবল বর্তমান ও ভবিষ্যৎকাল ব্যবহৃত হয়, দুটো আছে, বর্তমান কালের অনুজ্ঞা ভাব আর ভবিষ্যৎকালের অনুজ্ঞা ভাব। আর আসছে কি? ক্রিয়ার বিভক্তি। প্রকার বিভক্তি, কাল বিভক্তি, পুরুষ বিভক্তির সমন্বয়ে সমাপিকা ক্রিয়ার বিভক্তি গড়ে ওঠে। সুতরাং সমাপিকা ক্রিয়া বিভক্তির গঠন প্রণালী জানার জন্য যথাক্রমে প্রকার বিভক্তি, কাল বিভক্তি ও পুরুষ বিভক্তির বিস্তৃত আলোচনা করা দরকার। আলোচনার সুবিধার জন্য আগে প্রকার বিভক্তি ও পরে কাল বিভক্তি এখানে আলোচনা করা হয়েছে। প্রকার বিভক্তি কি? না যে বিভক্তির দ্বারা ক্রিয়া সংগঠনের প্রকৃতি অর্থাৎ কিভাবে ঘটেছে ইত্যাদি বুঝিয়ে দেওয়া হয় তাকে বলা হয় প্রকার বিভক্তি। আর কাল বিভক্তি কি? না যে বিভক্তির দ্বারা ক্রিয়া সংগঠনের সময় অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ কাল বুঝিয়ে দেওয়া হয় তাকে বলা হয় কাল বিভক্তি। সর্বশেষ পুরুষ বিভক্তি। যে বিভক্তির দ্বারা কর্তার পুরুষ অনুযায়ী কর্তার সঙ্গে বিভিন্ন কালের ও বিভিন্ন প্রকারের ক্রিয়ারূপের সম্পর্ক বুঝিয়ে দেওয়া হয় তাকে বলা হয় পুরুষ বিভক্তি। প্রতি পুরুষে বিভক্তির ভিন্ন ভিন্ন রূপ হয়, কারণ কর্তার পুরুষ অনুযায়ী পুরুষ বিভক্তি পাল্টায়। তারপর এখানে একটা চার্ট আছে, একটু দেখে নেবে তোমরা। এই বইটাতে সুন্দর করে চার্টটা দেওয়া আছে, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ, ক্রিয়া বিভক্তি সম্পর্কে দেওয়া আছে। হ্যাঁ, এই বইটা খুব ভালোভাবে বেশ ব্যাখ্যা দেওয়া আছে। এখানে আমি যে বইটা থেকে পড়ালাম এটা হলো বাংলা ব্যাকরণ রচনা প্রসঙ্গ বাণী সংসদের বই, এবং এই বইটা তোমরা ফলো করলে তোমাদেরই পড়তে সুবিধে হবে। যে কোনো বই থেকেই পড়তে পারো। তাহলে আমাদের আলোচনা আজকে এখানে শেষ হলো।
শব্দ ও পদ সংক্রান্ত আলোচনা, সর্বশেষ আলোচনা ছিল ক্রিয়াপদ সংক্রান্ত, সেটা আলোচনা শেষ হলো।